আমি আমার চাচাতো বোনকে নিজ হাতে মারতে নদীতে নিয়ে যাচ্ছি। ওকে আমি পানিতে ডুবিয়ে মারবো। তার জন্য একটা দড়ি আর বড় একটা পাথর নিয়েছি। ওর গলায় পাথর বেঁধে নদীতে ফেলে দিব, যাতে ও আর উপরে উঠতে না পারে। আর বিশেষ করে ও এমনি সাঁতার পারে না। ওকে মারতে আমার আরও বেশি সুবিধা হবে। আমি আমার চাচাতো বোনকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম, কিন্তু ও আমাকে ধোঁকা দিয়েছে। ইদানিং ও আমার বড় ভাইয়ের সাথে বেশি কথা বলে। আমি যতটুকু অনুমান করতে পারছি, আমার চাচাতো বোনের সাথে গোপনে আমার বড় ভাইয়ের সম্পর্ক আছে। এতদিন ধরে ওর সাথে আমার সম্পর্ক, এত ভালোবাসি ওকে। আমি এরপরেও ও কিভাবে আমার বড় ভাইয়ের সাথে প্রেম করে, এটা আমার সহ্য হচ্ছে না। এজন্য ওকে আমি আজকে মারতে নিয়ে যাচ্ছি। আমাদের বাড়ির সামনে বড় একটা নদী আছে, ওটা আবার সাগরের সাথে জড়িত আছে। এত ভালোবাসি ওকে আমি, আর ও আমাকে এভাবে ধোঁকা দিবে কখনো ভাবতেই পারি নাই। আমি এসব চিন্তা করছি, আর এর মাঝে আমার চাচাতো বোন আমার হাত ধরে বলল, কি গো আমার মেয়ের আব্বু, আজকে আমাকে নিয়ে নদীতে ঘুরতে যাচ্ছ, কাহিনী কি বলো তো? আমি আমার চাচাতো বোন মিতুর কথা শুনে বললাম, আরে কাহিনী আবার কি হবে? আমি কি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরতেও পারবো না? দেখেছি তো তোমার সাহস কেমন আছে। বাসা থেকে বলে আসছো আমি আমার বোনকে নিয়ে একটু মার্কেটে যাচ্ছি, এই না হলে সাহস, আবার গার্লফ্রেন্ড বলো। দেখ, সাহসের কথা এখন বলবি না। সাহস তো অনেক আছে, কিন্তু দেখায় না। আমার কথা শুনে মিতু মুচকি একটা হাসি দিল, আর হাসি দিয়ে আমার হাত ধরে আমাকে কাছে নিয়ে বলল, প্রতিদিন রাত হলে আমি আমার রুমের দরজা খোলা রাখি, কই আসো না তো তুমি। মিতু, সব কিছুর একটা সীমানা আছে। আর তুমি যা বলছো, এটা শুধু বিয়ের পরে হয়, বিয়ের আগে এসব করা নিষেধ। আরে তুমি তো আমাকে বিয়ে করবেই, তো কিছু হবে না। আমি প্রেগনেন্ট হলে তো আমার পেটে তোমার বাচ্চাই আসবে। মিতুর কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। ইদানিং মিতু আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। এতদিন আমি ওর সাথে প্রেম করেছি, কিন্তু আগে কখনো ভুলে ও এই কথা বলতো না। তবে বেশ কয়েকদিন ধরে ও আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছে। কিন্তু আমার এখানে ওকে একটু সন্দেহ বেশি হয়েছে। তবে আমি যদি মিথ্যা না হই, তাহলে মিতু আমার বড় ভাইয়ের সাথেও শারীরিক সম্পর্ক করেছে। আর এর জন্যই ওকে আজকে আমি মারতে নিয়ে যাচ্ছি। আমি আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছি নৌকায়। এখান থেকে বেশ কিছুটা দূরে যাব আগে। পরে ওর চোখ বেঁধে দিয়ে বলবো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ও চোখ বন্ধ করতেই আমি আমার আসল কাজ শুরু করব। আর ওকে মেরে বাসায় যে আমার কি বলতে হবে তা আমি ভালো করে জানি। সব কিছু আমি আগে থেকেই চিন্তা ভাবনা করেই রেখেছি। মিতুকে নিয়ে নৌকায় উঠতেই মিতু বলল, আমি কিন্তু তোর পাশে বসবো, যাতে তোরে জড়িয়ে ধরে নদীর পানি দেখতে পারি। মিতু আমার চাচাতো গার্লফ্রেন্ড হলে কি হবে? এরপরেও আমাকে তুই করেই বলে। এজন্য সাথে আমি ওকে তুই করেই বলি। না, তার আর দরকার নেই। তুই গিয়ে সামনে বস, আমি নৌকা চালাই। তুই তো জানিস আমি সাঁতার পারি না। তো আমি কি করব? আমি কি করব মানে? আমি তোর গার্লফ্রেন্ড, এজন্য তুই আমাকে আগলে রাখবি। হঠাৎ করে আমি যদি পানিতে পড়ে যাই তো কি হবে, হ্যাঁ? আমার কিছু হয়ে গেলে তুই থাকতে পারবি বুঝি? তোর তো মারতেই আমি এখানে নিয়ে আসি। তুই পানিতে পড়লে আমার আরও বেশি ভালো। আমার সাথে প্রেম করে আমাকে ধোঁকা দিস, এর ফল যে কতটা ভয়ঙ্কর হবে এটা তুই নিজেও জানিস না রে মিতু। কি রে, আস্তে করে কি বলিস? একটু জোরে বল না, যাতে আমিও একটু শুনতে পারি। কিছু না, তুই আমার সামনে বস। মিতু আমার কথা না শুনে আমার পাশে বসে বলল, আমি এখন তোর কোলে বসবো, কিন্তু তোর কোনো সমস্যা হবে কি? মিতু, আমার নৌকা চালাতে অসুবিধা হবে, তুই একটু সামনে বস। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে মিতু আমার থেকে একটু দূরে গিয়ে বসলো। আমি আমার নিজের মতো করে নৌকা চালাচ্ছি, আর মিতু কার সাথে যেন ফোনে হেসে হেসে মেসেজ করছে। মিতু, কার সাথে কথা বলিস? দে তো, আমি একটু দেখি। মিতু আমার কথা শুনে ফোনটা বন্ধ করে বলল, এত দেখতে হবে না তোর। আর আমি তো আমার বান্ধবীর সাথে কথা বলছি, এটা আমার নিজের পার্সোনাল জিনিস। ইদানিক মিতু, তুই আমার থেকে অনেক কিছুই লোকাস, কিন্তু আমি বুঝি না তুই আমার সাথে এমন করিস কেন? তুই কি আমাকে সন্দেহ করিস? আরে ধুর, তুই কি যে বলিস! তোরে ভালোবাসি আমি, আর তোরে সন্দেহ করব কেন? বোকামে। লাভ ইউ অনেক। হুম, লাভ ইউ টু বেবি। কিন্তু নৌকার মাঝে বড় একটা পাথর দেখা যাচ্ছে, ওই পাথর আবার এখানে কেন? এটা দিয়েই তো তোরে মারবো,
কিছুক্ষণ পর দেখতে পারবে আমি এই পাথর দিয়ে কি করি। আমার মুখের দিকে তাকিয়ে মিতু আমার ঠোঁট ধরে বলল, কি রে মিনমিন করে কি বলিস? একটু জোরে বল, যেন আমিও শুনতে পারি। কিছু না, এখন চুপ করে বসে থাক। আর কত দূর যাবি? আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না। তুই আবার আমাকে এখানে নিয়ে আসলি ইয়ে করার জন্য নয় তো? কি বলিস? আর ইয়েটা আবার কি? আরে ওটাই, যেটা স্বামী স্ত্রী করে। তবে আমি রাজি আছি, চল না। নৌকা থেকে লাথি মেরে নিচে ফেলে দেব। আর তুই কি কারোর সাথে শারীরিক সম্পর্ক করিস নাকি? কেন যেন মনে হচ্ছে এসব সম্পর্কে তোর অনেক অভিজ্ঞতা আছে। আমার কথা শুনে মিতু একটু ঘাবড়ে গেল। ওর চোখে মুখে আমি একটু ভয়ের ছাপ দেখলাম। তার মানে আমি যেটা সন্দেহ করছি সেটাই ঠিক। ওকে তো আমি ছাড়বো না। মিতু চোখ বন্ধ করে কি যেন একটা চিন্তা করলো। আর আমি মুচকি একটা হাসি দিয়ে আবার মুখ কালো করে নিয়ে বলল, তুই আমাকে এই কথাটা বলতে পারলি? তুই জানিসই তো আমি তোরে কতটা ভালোবাসি। তোরে ভালোবাসি দেখে তোরে আমি এই কথা বলছি। অন্য কাউকে বলবো কেন আমি? তবে তুই আমাকে এই কথা বলবি এটা আমি কখনোই আশা করি নাই। সরি মিতু, আমার ভুল হয়ে গেছে। আমি তো মজা করে বলছি। সত্যি বললি তো? আরে বাবা, সত্যি বলছি। তোর সাথে আমি মিথ্যা কথা বলবো কেন? আচ্ছা, আর কত দূর যাবি? না, আর যাব না। এখানে সব কাজ শেষ করে ফেলবো। কিসের কাজের কথা বললি? এখানে তো আমরা ঘুরতে আসছি। আরে ওটাই তো আমি বলছি। আচ্ছা তুই চোখ বন্ধ কর তো, তোর জন্য আমি একটা সারপ্রাইজ আনছি। আমার কথা শুনে মিতু খুশি হয়ে বলল, সত্যি? আমার জন্য সারপ্রাইজ আছে? কি দিবি আমাকে বল, নাকি আমাকে আবার প্রপোজ করবি? আরে তুই তোর চোখ বন্ধ কর না আগে। মিতু আমার কথা শুনে চোখ বন্ধ করে নিল। তবে ও আবার মাঝে মাঝে চোখ খুলে আমাকে দেখে আমি কি করছি। না, এভাবে হবে না। পরে মিতু সব কিছু জেনে যাবে। পরে কিছুই হবে না। এজন্য আমি পকেট থেকে রুমাল বের করে ওর চোখে বেঁধে দিতে লাগলাম। মিতু আমার কাহিনী দেখে বলল, আর যাই করিস আমাকে ধরে রাখিস। আমি আবার সাঁতার জানি না। একবার নিচে পড়লে কিন্তু আমি ওপরে উঠতে পারবো না। আমাকে বিশ্বাস করিস না তুই? বিশ্বাস করি বলেই তো তোরে নিয়ে এখানে আসছি। তো আমার উপর ভরসা রাখ, কিছু হবে না। আমি এই কথা বলে দড়িটা হাতে নিলাম। পাথরের সাথে আমি দড়ি আগে থেকে বেঁধে রেখেছি, যাতে আমার কাজ করতে বেশি সুবিধা হয়। গলার মাঝে এখন শুধু দড়িটা বেঁধে ওকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেব। এখন ওর জন্য আমার মনের ভেতরে একটু কষ্ট হচ্ছে। এতদিনের সম্পর্ক ওর সাথে আমার, আর এখন আমি ওকে নিজ হাতে মেরে ফেলবো। একটু কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করব। আমার সাথে যারা বেইমানি করে তাদের এইভাবেই শাস্তি দিতে হবে আমার। মিতুর গলায় দড়ি বাঁধ দিয়ে রাখলাম। মিতু গলায় হাত দিয়ে বলল, এই মোটা জিনিসটা কি রে? বলছি না এটা একটা সারপ্রাইজ, তুই চুপ থাকতো। হঠাৎ আচমকা একটা আওয়াজ এলো। আরে লাদেন বাবা, তুমি এখানে কি করো? আমি পিছনে তাকিয়ে দেখি আমাদের পাড়ার একজন মুরব্বী লোক এখান থেকে হয়তো বাড়ি যাচ্ছে। আমি আবার তাড়াতাড়ি মিতুর গলার থেকে দইটা খুলে পেছনে ফেলে দিলাম। মিতুর চোখের রুমাল খুলে আস্তে করে বললাম, বড় একটা সারপ্রাইজ পেতে, কিন্তু চাচা এসে গেছে। আজকে তোর কপাল ভালো ছিল, চাচা না আসলে খবর হয়ে যেত তোর। কি বলতে চাস তুই? আমি তো এটাই বুঝলাম না। আর কি সারপ্রাইজ ছিল ওটা? একটু চুপ করে বসে থাক, দেখি চাচা কি বলে। চাচা আমার কাছে নৌকা নিয়ে এসে বলল, দুই ভাই বোন কি আজকে ঘুরতে বের হয়েছো নাকি? চাচা, আর আপনি এখন কোথায় যাবেন? ভাবছিলাম এখন গিয়ে মাছ ধরবো, কিন্তু মাছ আর ধরা হবে না আজকে। রেডিওতে বিপদ সংকেত দিয়েছে, এজন্য বাসায় ফিরে যাচ্ছি। চলো আমার সাথে, এখন আর ঘুরতে হবে না, পরে সমস্যা হয়ে যাবে। কি আর করব, যে একটা কাজে আসিলাম সেটা হবে না মনে হচ্ছে। এই জন্য এখন চাচার সাথে গেলেই ভালো হবে। তবে মিতুর কপাল ভালো ছিল, এই জন্য আজকে বেঁচে গেছে। পরের বার আর বসবে না। মিতু ধীরে ধীরে বলছে, ইস, চাচা এসে সব কিছু নষ্ট করে দিল। উনি কি একটু পরে আসতে পারতেন না? আমি মিতুর কথা শুনে হেসে হেসে বললাম, তোর মৃত্যু তো আমার হাতে হবে, তবে এই নদীতেই তোরে আমি ডুবিয়ে মারবো। আমি যেটা বলি সেটাই করি। চাচার সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে আমি আমার রুমে গেলাম। গোসল করে বিছানার উপর বসে আছি, তখন মিতু ছোট বোন দৌড়ে আসলো। মিতু ছোট বোন আমার জন্য কাজ করে বলতে পারেন। মিতু দিনে কি করে ওর ছোট বোন পরে সব কিছু আমাকে বলে। এজন্য আবার আমি ওকে চকলেট দিই, যেটাকে ও বলে ঘুষ। আমি ওকে আদর করে বলি পিচ্চি। আর ওর আসল নাম মাহি। ও আবার মোটামুটি সব কিছুই বুঝে বলতে পারে। যাক, পিচ্চি এসেই আমার কোলে উঠে বলল,
কি খবর ভাইয়া আপনার? এই তো ভালো। তোমার কি খবর? ভালো না, একটু অসুস্থ হয়ে গেছি। কেন, কি হয়েছে? আচ্ছা শোনেন ভাইয়া, আমি কি বলি। বলো। আম্মু বলে বিয়ের পর নাকি মেয়েদের বাচ্চা হয়, কিন্তু আমি কারো মুখ থেকে শুনেছি বিয়ের আগেই নাকি বাচ্চা হয়। এটা কি কখনো সম্ভব ভাইয়া? এসব কথা তোমাকে কে বললো? আর এসব বলতে নেই, নোংরা কথা এসব। কিন্তু ওরা যে বলে। ওরা আবার কে? আগে আমার চকলেট, পরে আমি বলবো। আমি পিচ্চির হাতে 10 টাকা দিয়ে বললাম, এটা বর্তমানে রাখ, পরে চকলেট এনে দিব। বল এখন কি হয়েছে? সেদিন আম্মু আর আব্বু বাজারে গিয়েছিল, ঘরে শুধু আমি আর আপু ছিলাম। কিন্তু কিছুক্ষণ পর রাসেল ভাই আমাদের বাসায় এলো। আর রাসেল ভাই আসতেই আপু আমাকে বলল, তুই বসে বসে ফোনে গেম খেল, আর আমি আসছি। আমি না বলার আগ পর্যন্ত এখান থেকে উঠবি না কিন্তু। এই কথা বলে আপু চলে গেল। কিন্তু আমি আমার মতোই বসেছিলাম। আর আপু রুম থেকে বলছিল, আমার পেটে যে এখন বিয়ের আগে বাচ্চা এসে গেল, সেটার কি হবে? এজন্য আমি বললাম ভাইয়া বিয়ের আগেও কি বাচ্চা হয়? আমাকে একটু আপনি বুঝিয়ে বলবেন। পিচ্চির কথা শুনে আমার বুকের ভিতর কম্পন সৃষ্টি হয়েছে। মনের ভিতরে অজানা একটা ভয় জন্ম নিয়েছে। পিচ্চির কথা শুনে আমি কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। এতদিন শুধু আমি মিতুকে সন্দেহ করেছি, আর এখন দেখি আমার কথাগুলোই সত্যি হচ্ছে। তার মানে মিতু এজন্য আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছে। ভাইয়া কি চিন্তা করো? কিছু না, তোমাকে একটা কাজ দিলে তুমি করতে পারবে তো? বলেন আমাকে কি করতে হবে? তবে ভাইয়া আপনি আপুকে কবে বিয়ে করবেন? আরে আসতে বলো, সবাই শুনলে পরে কি বলবে? আমি তোমাকে সব কিছু বলি দেখে কি সবাইকে বলি? আর তুমি এত জোরে এসব বলছো? আরে ভাইয়া আর বলতে হবে না, আমি সব কিছু বুঝছি। কিন্তু আপনি আপুর সাথে প্রেম করেন, তাহলে আপনার বড় ভাই আপুর সাথে কথা বলে কেন? আপু তো আপনার ভাইয়ের সাথে কথা বলতে ওই রুমে গিয়েছিল, তাই না? কিন্তু আপুর পেটে বাচ্চা কেন তবে ভাইয়া? হয়েছে পেয়েছি, তোমার আর কিছু বলতে হবে না। আর এসব কথা কাউকে বলবে না একদম। তোমার বোন মিথ্যা কথা বলেছে, বুঝেছো? তোমার আম্মুর কথাই ঠিক, বিয়ের পরেই তো বাচ্চা হয়। আমি কি বলি, মুরব্বীরা যা বলে সব কিছু ঠিক, ওনাদের কথা বিশ্বাস করতে হয়। ও তাই তো, আমার তো এটা মনে ছিল না। এখন যা কিছু আমাকে বললে এসব কথা কাউকে বলবে না, ঠিক আছে? এখন তুমি বাহিরে যাও পিচ্ছি, আর আমার একটা কাজ করে দিবে পরে। কিভাবে কি করতে হবে পরে আমি বলবো, এখন তুমি যাও। আমার কথা শুনে পিছিয়ে চলে গেল। রাগে আমার শরীর কাঁপছে। আমি এখন কী যে করি নিজেও বলতে পারছি না। যদি পিচ্ছির কথা সত্যি হয় তাহলে আমি কাউকে ছাড়বো না, এই বলে দিলাম। বড় ভাই সহ মৃত্যুকে আমি মেরেই ফেলবো। এর জন্য যদি আমাকে জেলে যেতেও হয় তাও আমি যাব। হঠাৎ বাইরে থেকে একটা চিৎকার ভেসে আসলো। আমি রুম থেকে বের হয়ে দেখি মৃত্যু নিচে পড়ে আছে। আম্মু ওর মাথায় পানি দিচ্ছে, আর চাচি বসে বসে কান্না করছে। আমি আম্মুর সামনে গিয়ে বললাম, আম্মু ওর কি হয়েছে, নাকি এখন ওকে আবার হাসপাতালে নিয়ে যেতে হবে? আম্মু বলল, না, তার আর দরকার নেই, একটু দেখি আগে। একটু পরে মিতুর জ্ঞান ফিরে আসলো। মিতুর জ্ঞান ফিরতেই আম্মু প্রশ্ন করলো, মিতু হঠাৎ করেই তোমার কি হয়েছে? মিতু আমাকে দেখে মনে হয় কিছু একটা বলতে কেউ আটকে গেল, তবে একটু পরে ঠিকই আস্তে করে বলল, আমি জানি না আমার কি হয়েছে, কিন্তু হঠাৎ করে আমি নিচে পড়ে গেছি, আর কিছু বলতে পারি নাই। মিতুর দিকে তাকিয়ে আমি বললাম, চল আমার সাথে হাসপাতালে যাই, দেখি তোর কি হয়েছে। হাসপাতালের কথা শুনতেই মিতু ভয় পেয়ে গেল, আর ওর সাথে সাথে বলল, আরে না না, আমি এখন হাসপাতালে যাব না, আমি ঠিক আছি। আম্মু এবার দাঁড়িয়ে আমার হাত ধরে বলল, চলো আমার সাথে। আম্মু আমাকে ধরে রুমে নিয়ে গেল, আর রুমের দরজা লাগে ঠাস ঠাস করে আমার গালে দুটো চর বসিয়ে দিল। হঠাৎ চর খেয়ে তো আমি বোকা হয়ে গেলাম। হঠাৎ করে আম্মু আমাকে মারলো কেন? আমি গালে হাত দিয়ে বললাম, আম্মু আপনি আমাকে মারতে পারলেন? এই কথা বলেও মনে হচ্ছে আমি ভুল করেছি। আবার দিল ঠাস করে গালে একটা চর বসিয়ে। আমি এবার দু গালে হাত দিয়ে কান্নার ভাব করে বললাম, আমি এমন কি করেছি যে আপনি আমাকে এভাবে মারছেন? চুপ কর তুই, তুই কোনো কথা বলবি না। মিতুর সাথে তোর সম্পর্ক আছে, আর তুই মনে করিস আমরা কিছুই জানি না, তাই না? তবে ইদানিং ওর হাব ভাব আমার কাছে ভালো লাগছে না। আজকে ও মাথা ঘুরিয়ে নিচে পড়ে গেছে। আমি যদি মিথ্যা না বলি তাহলে ও হয়তো প্রেগনেন্ট। এর জন্য তুই দায়ী, মানলাম।
তুই ওর সাথে প্রেম করিস, তাই বলে। আমি আম্মুর হাত ধরে বললাম, কসম করে বলছি আম্মু, আমার কথা আপনি বিশ্বাস করেন, আমি ওর সাথে প্রেম করি ঠিক আছে, তবে ওর গায়ে কোনোদিনও হাত দিই নাই। আবারও প্রেগনেন্ট, আমি কিছু জানিই না আম্মু। আম্মু ঝাঁকি দিয়ে আমার হাত ছাড়িয়ে বলল, কথা বলবি না তুই আমার সাথে। মান ইজ্জত যাই একটু ছিল সবটা বুঝি তোর জন্য শেষ হতে চলেছে। কেন করলি এমন? আমাদের বললি আমরা কি বিষয়টা দেখতাম না? তোর বাবা যদি এসব জানতে পারে না তাহলে তো। আমি আম্মুর পা জড়িয়ে ধরে বললাম, বিশ্বাস করেন আম্মু, আমি ওর সাথে কিছুই করি নাই। আমি ওর সাথে প্রেম করি ঠিক আছে, তবে গোপনে ওর অন্য কারোর সাথে সম্পর্ক আছে। আর ও আমাকে ধোঁকা দিয়েছে, আমাকে বোকা বানিয়ে ও অন্য কারোর সাথে এমন করেছে। আপনার কসম করে বলছি আম্মু, আমাকে বিশ্বাস করেন, আমি সত্যি কথা বলছি। আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল। আমার পা ছাড়। আমি আম্মুর পা ছাড়তেই আম্মু আমার মাথায় বলিয়ে দিয়ে বলল, মিতু তো খুব ভালো মেয়ে, কিন্তু ও অন্য কারোর সাথে। আমি আপনাকে সব কিছু প্রমাণ সহকারে দেখাবো। আর আমি কি কখনো আপনার সাথে মিথ্যা কথা বলেছি বলেন? আচ্ছা, টেবিলে গিয়ে বস, আমি খাবার দিচ্ছি। আর তোর ভাই রাসেল কোথায় বলতে পারিস? কি জানি আম্মু, আমি বলতে পারি না। আম্মু আমাকে ধরে টেবিলে বসে নিজ হাতে খাইয়ে দিল। খাওয়া শেষ হতেই আমি একটু রুমে গেলাম। এর মাঝে শুনলাম বাইরে মিতুর সাথে আমার বড় ভাই কথা বলছে। এজন্য আমি রুম থেকে বের হলাম। আমাকে দেখে ভাইয়া বলল, লাদেন শোন, ভাইয়া বলো। মিতুকে নিয়ে একটু হাসপাতাল থেকে ঘুরে আয় তো, দেখ ওর নাকি মাথা ঘোরাচ্ছে। যে অসুস্থ সে কিছু বলে না, তাহলে তুই এই কথা বলিস কেন? নাকি তোর মায়াল আছে? যেখানে আমি ওর বয়ফ্রেন্ড সেখানে আমাকে কিছু বলে না ও, সেখানে তোরই সব কিছু বলে মিতু, কিভাবে কি? আমার কথা শুনে মিতু এবং ভাইয়া রীতিমতো ভয় পাওয়া শুরু করলো। ভাইয়া মাথায় হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এর মাঝে মিতু আমার সামনে এসে বলল, সব কিছু কি স্বামীর কাছে বলা যায়? এজন্যই স্বামীর বড় ভাইয়ের কাছে বলছি। বুঝলাম মিতু, কিন্তু একটু পর তো আমি চাচা আর চাচিকে নিয়ে মার্কেটে যাব। এর জন্য আমি এখন তোমাকে নিয়ে যেতে পারবো না। ভাইয়া আমার কথা শুনে খুশি হয়ে বলল, আচ্ছা ঠিক আছে যা, আর এই নে 1000 টাকা। মিতুকে নিয়ে আমি হাসপাতালে যাচ্ছি, তোরা আগে বাসা থেকে যা। আমি মনে মনে বললাম যে ভালোই হয়েছে, আমি যেটা চাইছিলাম সেটাই হয়েছে। আমি ভাইয়ার কথায় কিছু না বলে চাচার বাসায় চলে গেলাম। ভাইয়া আর মিতু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। কষ্ট কি কম হচ্ছে আমার? আমার গার্লফ্রেন্ডের সাথে আমার বড় ভাই কথা বলছে। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। শুধু মনের ভিতরে কষ্টগুলো চেপে রেখেছে। চাচার বাসায় গিয়ে চাচা চাচিকে বললাম, এখন রেডি হন আপনারা, আজকে আমাকে কিছু মার্কেট করতে হবে। আম্মু নাকি যেতে পারবে না, এর জন্য আপনাদেরকে নিয়ে যাব। আমার কথা শুনে চাচা বলল, এত বড় হয়েছো, এরপরেও একা একা কিছু করতে পারো না? এখনো সাথে করে আমাদের নিয়ে যেতে হয়? চাচি আমার মাথায় হাত দিয়ে বলল, কই আমাদের ছেলে এত বড় হয়েছে? ও তো এখনো আমাদের কাছে অনেক ছোট। ভালোই হয়েছে যাচ্ছস, আমাদেরও কিছু বাজার করা লাগবে। বাবা তুই একটু বস, আমরা রেডি হয়ে আসছি। আমি এই সুযোগে পিচ্ছির কাছে চলে গেলাম। গিয়ে দেখি পিচ্ছি বিছানায় শুয়ে আছে। আমাকে দেখে পিচ্ছি বলল, আরে ভাইয়া তুমি এখানে? আমি পিচ্ছির পাশে বসে বললাম, আজকে আমি তোমার বাবা মাকে নিয়ে একটু বাজারে যাব। আর এই নাও আমার ফোনটা। যখন আমার ভাইয়া আর তোমার বোন এখানে আসবে তখন তুমি জানালার পাশে ক্যামেরাটা চালু করে ফোনটা ওখানে রেখে দেবে। এটাই হলো তোমার কাজ। আর ভেতরে কি হয় না হয় এসব তোমার দেখার দরকার নেই। আমি এখন বাজারে যাচ্ছি, চিন্তা করো না, তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবো। পিচ্ছি আমার হাত থেকে ফোনটা নিয়ে বলল, আচ্ছা ভাইয়া ঠিক আছে, মনে করেন আপনার কাজ হয়ে গেছে। আপনার এই বিষয় নিয়ে কোনো চিন্তা করতে হবে না, মনে করেন কাজ হয়ে গেছে। আমি পিচ্ছির মাথায় হাত দিয়ে বললাম, আমি তো ভুল করেছি। তোমার বোনের সাথে প্রেম না করে যদি তোমার সাথে প্রেম করতাম তাহলে খুব ভালো হতো। পিচ্ছি আমার কথা শুনে মুখ বাঁকা করে বলল, আপনার সাথে আমি প্রেম করব? আমার তো যেন খেয়ে দে আর কাজ নেই। আচ্ছা তুমি তাহলে থাকো, আমি গেলাম। এই কথা বলে আমি বের হলাম। চাচাচিকে নিয়ে মার্কেটে গেলাম। অনেকটা সময় হয়ে গেল মার্কেট করতে করতে। মূল কথা হলো আমি চাচা চাচিকে বাসা থেকে বের করে নিয়ে আসছি যাতে আমি আমার প্রমাণ হাতে পাই। মার্কেট শেষ করে আমি বাসায় গেলাম। গিয়ে দেখি ভাইয়া গোসল করে রুমে এসে গান শুনছে। আমি তো বুঝেই গেছি কি হয়েছে। রুমে যেতেই পিচ্ছি দৌড়ে এসে আমার হাতে ফোনটা দিয়ে বলল, এই নাও তোমার ফোন, তুমি যেভাবে যেভাবে বলেছ আমি তাই তাই করেছি। এখন আমার চকলেট দাও। আমি পিচ্ছির হাতে চকলেট দিতেই পিচ্ছি বলল,
রাসেল ভাইয়া তখন আপুকে জড়িয়ে ধরছিল কেন? তুমি ভিডিও দেখেছো? না ভাইয়া, আপনি অনুমতি দেন নাই, এই জন্য দেখে নাই। আমি পিচ্ছির হাতে চকলেট দিয়ে বললাম, এখন যাও আর গিয়ে চকলেট খাও। না, যাব না, আমি এখন তোমার সাথে বসে গল্প করব। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসি। ওয়াশরুমে এসে ভিডিওটা অন করলাম, আর আমি যেটা ভাবছি সেটাই হয়েছে। মিতু রাসেল ভাইয়ের সাথে কী আর বলবো, আমার বলতেও লজ্জা করছে। আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে। তবে আমি ওকে ছাড়বো না, আমার সাথে বেইমানি করেছে ও। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। কতটা যে কষ্ট হচ্ছে আমার তা বলার বাইরে। যাকে আমি এতটা ভালোবাসি সে আমাকে ধোঁকা দিয়েছে। মিতু এমন কিছু করতে পারলো তা আমি যে মানতে পারছি না। ফোনটা পকেটে রেখে চোখে মুখে একটু পানি দিলাম। ওয়াশরুম থেকে বের হতেই দেখি পিচ্চি বসে বসে চকলেট খাচ্ছে। আমাকে দেখে বলল, ভাইয়া নেন, আপনিও চকলেট খান। না আমি খাবো না, তুমি খাও, ঠিক আছে। আমি টেবিলের সামনে গিয়ে বসলাম। একটা সাদা কাগজ নিয়ে লিখতে শুরু করলাম। আমার প্রিয় বাবা মা, আমাকে মাফ করে দিও। আমি আত্মহত্যা করতে চাই নাই, কিন্তু কি করব বলো, আমি যে প্রেগনেন্ট, আমার পেটে যে রাসেলের বাচ্চা। ওকে বলছি আমাকে তুমি বিয়ে করো, কিন্তু ও নাকি আমাকে বিয়ে করবে না। এখন আমি তোমাদের কাছে কি বলবো? আর যাকে আমি ভালোবাসতাম তাকেই আমি কি ধোঁকা দিয়েছি। এই জীবন রেখে আমার কোনো লাভ নেই। মাফ করে দিও আমাকে, আমি পারলাম না বাবা মায়ের মুখে হাসি ফোটাতে। আমার আত্মহত্যার পিছনে কেউ দায়ী নয়, আমি নিজের ইচ্ছে মতো এই কাজটা করছি। সবাই যেন সবাইকে নিয়ে ভালো থাকে, এটাই দোয়া করি আমি। আমাকে খোঁজার চেষ্টা করো না, ভালো থাকিও সবাই। ইতি, তোমাদের আদরের মেয়ে মিতু। চিঠি লিখে আমি একটা হাসি দিলাম। আমি মনে করি বেঈমানদের এভাবেই শাস্তি দিতে হয়, আর এই শাস্তি ওর জন্য বেস্ট হবে আমি মনে করি। আমার যা যা দরকার সব কিছু সাথে নিয়ে নিলাম। পিচ্ছি চকলেট খেতে খেতে আমার রুমে শুয়ে ঘুমিয়ে গেছে। আজকে ওর সাহায্যের কারণে আমি সব কিছু করতে পারছি, বেশ সুবিধা হয়েছে আমার জন্য। আমি যখন রুম থেকে বের হই তখন দেখি ভাইয়া টেবিলে বসে খাবার খাচ্ছে। ভাইয়াকে দেখে আমি বললাম, খুব শীঘ্রই তোর সাথেও খারাপ কিছু হবে, চিন্তা করিস না। তুই আমার কাছ থেকে আমার গার্লফ্রেন্ডকে কেড়ে নিলি, তোরে কি আমি এত সহজেই ছেড়ে দিব? বাসা থেকে বের হয়ে দেখি মিতু বাইরে বসে বসে চুল চোকাচ্ছে। আমি মিতুর সামনে গিয়ে বললাম, কী খবর ম্যাডাম, কী করেন? আমাকে দেখে মিতু বলল, আরে তুই আয়, বস এখানে, বসে কিছুক্ষণ দুজনে মিলে প্রেম করি। মিতু আজকে কিন্তু আবহাওয়াটা সেই, কি বলিস, কি সুন্দর একটা বিকাল হয়েছে। খুব ইচ্ছে ছিল প্রিয় মানুষের সাথে এমন একটা বিকাল কাটাবো। সূর্য কিভাবে ডুবে যায় এটা প্রিয় মানুষের কোলে বসে দেখবো। অনেক দিনের ইচ্ছা ছিল আমার, কিন্তু মনে হচ্ছে আমার ইচ্ছেগুলো কোনোদিনই পূরণ হবে না। এতক্ষণ ধরে মিতু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। সব কিছু শুনে মিতু বলল, কোন জায়গায় গেলে সব কিছু খুব ভালো করেই দেখা যাবে? নৌকা নিয়ে নদীর মাঝে গেলে খুব সুন্দরভাবে দেখা যেত, আর সেখানে আমাদের কেউ বিরক্ত করতো না। কতটা যে ভালো লাগতো আমার, কিন্তু আফসোস। দিব মাথায় একটা, সরাসরি আমাকে বল তাহলেই তো হয়। তোর সব কিছুই তো আমি ছাড়া তোর অজানা ইচ্ছেগুলোকে পূরণ করবে। হ্যাঁ, তুই নদীর পাড়ে হেঁটে যা, আমি আসছি। মৃত্যুর কথা শুনে আমার মুখ থেকে হাসি বের হয়ে আসলো। আজকে আমার হাত থেকে তোরে কেউ বাঁচাতে পারবে না রে মিতু, বিশ্বাস কর, আজকে আমি তোকে মারবই। আমি ধীরে ধীরে হেঁটে নদীর পাড়ে চলে গেলাম। আমার পেছনে পেছনে মিতুও চলে আসলো। আমি বসে বসে নৌকা চালাচ্ছি, আর মিতু আমাকে জড়িয়ে ধরে বসে আছে। আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। মনকে বোঝাতে পারছি না আমি। মিতুকে মারতে আমার মন মানছে না, কিন্তু আমার সাথে বেইমানি করেছে। কি করব আমি? এতদিনে ভালোবাসা ও আমার, কিন্তু আমার কথাও ভাবে নাই। একটু কি আমাদের সম্পর্কের কথাও চিন্তা করে নাই? কতটা ভালোবাসি আমি ওরে। কিন্তু আফসোস, মিতু আমাকে শুধু নিরাশ করেছে। হঠাৎ করে মিতু আমার চোখের পানি দেখে আমাকে ছেড়ে দিয়ে বলল, এ কি, তুই এভাবে কান্না করছিস কেন? এখানে আসলাম তোরে খুশি করতে, আর তুই এভাবে কান্না করছিস? কি হয়েছে বাবু তোমার, বলো আমাকে। মিতু আমার গালে হাত দিয়ে আমার চোখের দিকে তাকিয়ে আছে। ওর মায়াবী চোখের দিকে তাকিয়ে আমি চোখ বন্ধ করে নিলাম। নিজের সাথে নিজেই লড়াই করছি। আমি কিভাবে ওকে নিজ হাতে মারবো, মনকে বোঝাতে পারছি না। মিতু আমার চোখের পানি মুছে দিয়ে বলল, বাবু তোমার কি হয়েছে আমাকে বলো, এভাবে কান্না করছো কেন? আমি কান্না করতে করতে বললাম, কেন আমার সাথে এমন করলি? আমি কি তোরে ভালোবাসতাম না? আজকে আমাকে ধোকা দিয়ে ভাইয়ার সাথে একই বিছানায় শুয়ে থাকিস কেন মিতু? আমার ভালোবাসা কি পবিত্র ছিল না? আমি তোরে কতটা সম্মান করতাম, আর তুই কেন এমন করলি? আমার কি দোষ ছিল?
আজকে তোর পেটের বাচ্চাও ভাইয়া, আর তুই চাইতি আমার সাথে একবার শারীরিক সম্পর্ক করে আমার উপর সব কিছু চাপিয়ে দিয়ে বলবি যে এই বাচ্চাটা আমার। কেন এমনটা করলি বল? আমার কথা শুনে মিতু আমাকে ছেড়ে একটু দূরে চলে গেল। ও হয়তো ভাবতেও পারে নাই আমি সব কিছু জেনে যাব। মিতু বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছে, এখনো কি করবে ভাবতে পারছে না। চারদিকে শুধু পানি আর পানি। এখানে আশেপাশে তেমন কাউকে দেখা যাচ্ছে না, চাইলেও কোথাও পালাতেও পারবে না। মিতু হঠাৎ করে কান্না করতে করতে আমার পা জড়িয়ে ধরে বলল, আমাকে মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে। আমি তোর বড় ভাইয়ের সাথে এমনটা করতে চাইনি, কিন্তু কিভাবে কি যে হয়ে গেল আমি বলতেও পারি না। আমার সাথে বেইমানি করলি কেন? হ্যাঁ, আমি কিচ্ছু জানি না, প্লিজ আমাকে মাফ করে দে। মিতুর কথা শুনে আমার কেমন যেন একটু রাগ হলো। আমার মাথার চুল টেনে ধরে বললাম, আমার সাথে বেইমানি করলি? আমি তোরে এইভাবে কি ছেড়ে দিব তোর মনে হয়? তোরে মারতে আমি এখানে নিয়ে আসি, আজকে কেউ আসলেও আমার হাত থেকে তোরে বাঁচাতে পারবে না। সেই দিন তো তোরে মারতেই চেয়েছিলাম, কিন্তু এই চাচার কারণে পারে নাই। আজকে আমি তোর আর ভাইয়ার সব কিছু নিজের চোখে দেখেছি, কিভাবে মাফ করব বল? আমার কথা শুনে মিতু ভয় পাওয়া শুরু করলো। আমার পা ধরে কাজ হচ্ছে না দেখে আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি না তোর খুব আদরের গার্লফ্রেন্ড? খুব করে না আমাকে তুই ভালোবাসতি? আজকে আমাকে তুই নিজ হাতে মারতে পারবি? আমি জানি তুই পারবি না। আমি সব কিছুই পারি, আমার সাথে কেন বেইমানি করলি? আমাকে তুই মাফ করে দে প্লিজ। মাফ করবো আবার তোরে? আমি কখনো তোর সামনে আর আসবো না, তোর কসম করে বলছি, আর কখনো তোর সামনে আসবো না। প্লিজ আমাকে মাফ করে দে। বলছি না আজকে কেউ আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবে না। আমার জীবন ভিক্ষা দে তুই, আমি মরতে চাই না। প্লিজ লাদেন, প্লিজ। মিতুর কথা শুনে আমার চোখ থেকে পানি পড়তে লাগলো। আমি কান্না করতে করতে বললাম, কেন মিতু, কেন কেন তুই আমার সাথে এইরকমটা করলি? আমার অপরাধটা কি ছিল? আমি বুঝতে পারি নাই ভুল করে ফেলেছি। আল্লাহর দোহাই লাগে, মাফ করে দে আমাকে। প্লিজ, তুই আমার কাছে মাপ চাইবি না। আমি পারবো না তোকে মাপ করতে। মিতু আমার গালে হাত দিয়ে চোখে মুখে চুমু দিতে দিতে বলল, আমি না তোর চাচাতো বোন, আমার সাথে এমনটা করতে পারবি? একটা সুযোগ দে আমাকে। আমি মিতুকে সরিয়ে সামনে থেকে দড়িটা হাতে নিলাম। নিজের কান্না যেন কোনোভাবেই থামাতে পারছি না। আমার হাতে দড়ি দেখে মিতু আমার গলা জড়িয়ে ধরে বলল, আমার বাঁচতে খুব ইচ্ছে করছে, খুব করে বাঁচতে চাই আমি। আমার পেটে একটা বাচ্চা আছে, আমার দিকে না তাকিয়ে হলেও, আমার বাচ্চার দিকে তাকিয়ে হলেও মাফ করে দে। যদি বলিস সারা জীবনই আমি তোর পায়ের কাছে পড়ে থাকবো, তাও প্লিজ আমাকে তুই মারিস না। আমি মরতে চাই না, খুব করে বাঁচতে ইচ্ছে করছে আমার। আমি চোখ বন্ধ করে মিতুর গলায় দড়ি বেঁধে দিয়ে ওকে পানিতে ফেলে দিলাম। মিতু ডুবতে ডুবতে বলছে, কসম লাগে আমার, তুই কোনোদিনও সুখী হতে পারবি না। আজকের 2টা জীবন তুই মেরে ফেললি। প্লিজ আমাকে বাঁচা লাদেন, আমি বাঁচতে চাই। আমি নৌকা থেকে পাথরটা নিচে ফেলে দিলাম। মিতু আমার চোখের সামনে ডুবে যাচ্ছে। আমি চিৎকার করে কান্না করছি, কেন আমার সাথে এমন করলি? আমি কি করেছিলাম তোর সাথে? আজকে এই কারণে তোকে মারতে হলো। খুব ভালোবাসি আমি তোরে, অনেক অনেক ভালোবাসি তোরে আমি। কান্না করতে করতে বাড়ির দিকে যাচ্ছি। মনকে কোনোভাবে মানাতে পারছি না, কেন ওকে একটা সুযোগ দিলাম না আমি? ও তো খুব করে বাঁচতে চেয়েছিল, কিন্তু আমি এতটা পাষাণ হলাম কিভাবে? চোখের পানি মুছে বাড়ির দিকে রওনা দিলাম। বাসার সামনে গিয়ে দেখি ভাইয়া ডাক্তার নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ভাইয়া এগিয়ে এসে বলল, কিরে মিতু কোথায়? ওরা তোর সাথে বের হয়েছিল? ভাইয়ার কথা শুনে আমি বললাম, আমি কি জানি? আমি তো বন্ধুর সাথে ঘুরতে বের হয়েছিলাম, মিতুর খবর আমি কিভাবে জানবো? ভাইয়া আমার কথা শুনে বলল, অনেকক্ষণ হলো মিতুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই একটু খুঁজে দেখ তো। ভাইয়ার কথা শুনে আমি চুপচাপ রুমে চলে গেলাম। আমি তো জানি এখানে কাহিনী কি, আর মিতুকে যে আমি নিজেই মেরেছি এটা আমি বলবো কেন? তবে বসে বসে চিন্তা করছি মিতুকে মারা আমার ঠিক হয় নাই। যদিও মিতু অপরাধ করেছিল, কিন্তু ওর পেটে তো বাচ্চা ছিল। বাচ্চাটার কথা চিন্তা করে হলো ওকে আমার মাফ করে দেওয়া উচিত ছিল। মনকে যেন কোনোভাবে আমি বোঝাতে পারছি না। অনেকক্ষণ হলো বসে বসে মিতুর কথা চিন্তা করছি। এর মাঝে বাইরে চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। আমি একটু হলেও বুঝতে পারছি বাইরে কি হতে চলেছে। মিতুকে খুঁজে না পেয়ে চাচি হয়তো কান্না করছেন। না, এখন যাই, আমি গিয়ে যে চিঠিটা লিখছি ওটা মিতুর রুমে রেখে আসি। তাহলে সবাই মনে করবে মিতু আত্মহত্যা করেছে। যেই ভাবা সেই কাজ। বাসা থেকে বের হয়ে দেখি চাচি কান্না করছে আর বলছে, আমার মেয়ে তো কখনো এত সময় বাইরে থাকে না, আজকে ওর কি হয়েছে? তোমরা একটু খুঁজে দেখো না ও কোথায় গিয়েছে।
আমি চুপচাপ হেঁটে মিতুর রুমে চলে গেলাম। মিতুর রুমে গিয়ে টেবিলের উপর আমার লেখা চিঠিটা রাখলাম, যাতে আমাকে কেউ আবার সন্দেহ করতে না পারে। আমি মাহিকে ডাক দিলাম, মাহি কোথায় তুমি, এখানে আসো তো। আমার কথা শুনে পিছে দৌড়ে এসে বলল, ভাইয়া কি হয়েছে বলেন তো? তোমার বোনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাইয়া, আম্মু তো তাই বলল। দেখেন না বাহিরে আম্মু কিভাবে কান্না করছে। তোমার কিছু বলে নাই তোমার বোন? না ভাইয়া, আমাকে তো কিছুই বলে নাই, কিন্তু আপু তো যদি কোথাও ঘুরতে যাই সেটা আপনার সাথে কিন্তু আজকে আপনি এখানে, তাহলে আমার আপু কোথায় আছে? তোমার আপুর টেবিলের উপর কিসের যেন একটা কাগজ দেখা যাচ্ছে, ওটা নিয়ে আসো তো। আমার কথা শুনে পিচ্ছি চিৎকার দিয়ে বলল, আম্মু, আপু কি যেন লিখে গেছে, একটু এসে দেখো তো। পিচ্ছির কথা শুনে সবাই দৌড়ে ভিতরে চলে আসলো। চাচা তো চিঠিটা পড়েই কান্না করতে লাগলো আর বলছে, না না, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না, ও এমন মেয়ে ছিল না। কিন্তু কিছুক্ষণ পর ভাইয়াকে সবাই মিলে মারতে লাগলো। আর ভাইয়া নিজেও স্বীকার করেছে যে মিঠুর সাথে ওর অন্তরঙ্গ সম্পর্ক ছিল আর ওর পেটে ভাইয়ার বাচ্চা ছিল। ভাইয়াকে চাচা মারছে দেখে আম্মু গিয়ে বলল, আমার ছেলেকে মারবেন না বলে দিচ্ছি। এত করেই যদি মেয়েকে ভালোবাসেন তাহলে আপনার মেয়েকে আটকে রাখতে পারলেন না। আটকে রাখলে তো আর আমার ছেলের সাথে প্রেম করতো না। সব দোষ আপনাদের। আর আপনার মেয়ে আমাদের কাছে কি একবারেও এই কথা বলেছে? আমাদের একবার বলে দেখতো, হ্যাঁ আমরা মেনে নেই নাকি নেই না, কিন্তু বলে নাই। আর ও তো বলে গেছে ওর আত্মহত্যা করার পিছনে কেউ দায়ী না। এই জন্য আমার ছেলের উপর আপনি কোনো দোষ দেবেন না। ভাবি, আজকে আপনার কথাই আমি খুব কষ্ট পেলাম। সবকিছু হয়েছে আপনার ছেলের জন্য, আর আপনি, আজকে থেকে আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তোমাদের দিয়েও আমাদের কোনো দরকার নেই। আবার সম্পর্কের কথা বলছো? যাও যাও এখান থেকে। আম্মুর চাচার কথাগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। আজকে সব কিছু হয়েছে আমার জন্য। হ্যাঁ, আজকে সব কিছুর জন্য আমিই দায়ী। তবে এখানে আমি নিজেকে নিজে দোষী মনে করি না। সব কিছুর কারণ আমার বড় ভাইয়া। আম্মু আমাদের সবাইকে বাসার ভিতরে নিয়ে গেল। আর ভিতরে গিয়েই আম্মু কাকে জানি কল করে বলল, তোরা কাজে নিয়ে রেডি থাক, আমরা কিছুক্ষণের ভিতরেই চলে আসি। আর তুই তো জানিসই আমার ছেলে কত ভালো। ওর বাবা হয়তো সকালেই দেশ ছেড়ে চলে যাবে, এই জন্য যাওয়ার আগে বড় ছেলের বউকে দেখে যেতে চাই। আম্মুর কথাগুলো আমার কাছে মোটেও ভালো ঠেকলো না। এজন্যই আম্মুর কাছে গিয়ে বললাম, তুমি কি করতে চাইছো আম্মু, আমাকে বলো তো একটু। কি করতে চাইছি মানে? আমি কি আমার ছেলের জীবনটা এইভাবে নষ্ট করে দেব? আজকে আমি ওর জন্য বউ নিয়ে আসব। আর আমি যদি মিথ্যা না হই তাহলে মিতুর বাবা সকালেই এই খবর সবার কাছে পৌঁছে দেবে। পরে আমার ছেলেকে কে বিয়ে করবে? এখন তোরা তাড়াতাড়ি রেডি হ, আমরা কিছুক্ষণের ভিতরেই বের হব। আম্মু এই একটা অবস্থায় তুমি। আম্মু আমার দিকে চোখ ঘুরিয়ে বলল, আমি যেটা করতে বলছি সেটাই কর। এত কথা বলিস কেন? ভাইয়ের দিকে তাকিয়ে আমি বললাম, আজকে এই সব কিছুর জন্য তুইই দায়ী। তবে খুব খারাপ কিছু হবে তোর সাথে, চিন্তা করিস না। ভাইয়া আমার সাথে আর ভয়ে কোনো কথা বলছে না। ভাইয়া আমার আর মিতুর বিষয়ে সব কিছু জানতো। আর সব কিছু জেনেই ও আমার দুর্বলতা খুঁজে মিতুর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। আমি রুমে গিয়ে রেডি হয়ে নিলাম। এই একটা অবস্থায় আম্মু যে এমন কিছু সিদ্ধান্ত নেবে আমি এটা কখনো আশাই করিনি। আমরা সবাই রেডি হয়ে গাড়ি নিয়ে বের হলাম। আম্মু যে আজকে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে এটাই বুঝতে পারছি না। আমি আব্বুর পাশে বসেছিলাম। বাবাকে আমি আস্তে করে বললাম, আব্বু এটা কোনো কাজ হলো? আজকে আমাদের পরিবারের একটা মেয়ে মারা গেল, এর ভিতরে আম্মু এসব কি করছে? তোর মাকে তো চিনিস, যা বলে তাই করে। তবে বিষয়টা আমার কাছেও খুব খারাপ লেগেছে। মিতু আমাদের কত আদরের মেয়ে ছিল, ওই যে এমন কিছু করবে আমরা কখনোই তা আশা করি নাই। তুমি খালি মিঠু দৌড় দিচ্ছ কেন? তোমার নিজের ছেলে বুঝি একেবারে ধোয়া তুলসী পাতা? এই সব কিছুর জন্য তোমার বড় ছেলেই দায়ী। এখন সব কিছু শেষ করে বিয়ে করতে যাচ্ছে, বোঝো তুমি? বাবা কথা বলিস না তো, চুপচাপ বসে থাক। এমনিই আমার ভালো লাগছে না। আমার কি? আমি বাবার কথা শুনে চুপচাপ বসে আছি। তবে আম্মু যে কোন বাড়ির মেয়ের সাথে আমার ভাইয়াকে বিয়ে দেবে এটাই তো আমি বুঝতে পারছি না। হঠাৎ করে ড্রাইভার গাড়ি থামালো। আম্মু আমাদের সবাইকে নামতে বলল।
আমরা নিচে নামতেই আমাদের দিকে কয়েকজন মুরব্বী এগিয়ে আসলো। আমরা সবাই ভেতরে গিয়ে বসলাম। ভেতরে বসতেই কিছুক্ষণ পর একটা মেয়েকে আমাদের সামনে নিয়ে এলো। মেয়েটা লাল একটা শাড়ি পরেছে। এই মেয়ের সাথে ভাইয়ার বিয়ে হবে। ও মাই গড, এটা তো মিতুর চাইতেও 3 গুণ বেশি সুন্দর। আর মুখের কাটিং কি বলবো, মাশাল্লাহ এত সুন্দর যে বলার বাহিরে। মেয়েটা পিছিয়ে হলো কি বলবো, এতটা সুন্দর মেয়ে হয়তো আমি জীবনেও চোখে দেখি নাই। মেয়েটা পিছিয়ে হলো কি বলবো, এতটা সুন্দর মেয়ে হয়তো আমি জীবনেও চোখে দেখি নাই। এই মেয়েটা নাকি আমার ভাবি হবে, কিভাবে কি? তবে আমার বড় ভাই আমার গার্লফ্রেন্ডকে কেড়ে নিয়েছে। ওকে কতটা ভালোবাসি আমি, ও সব কিছু জানতো। এরপরেও ভাইয়ের সাথে মিতুর সম্পর্ক ছিল। এখন মনে মনে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ও আমার সব কিছু কেড়ে নিয়েছে, ওরও সব কিছু আমি কেড়ে নিয়ে নিব। ওর বউকে ওর হতে দেব না। এই মেয়েকে আমি বিয়ে করব। এর জন্য আমাকে যা যা করতে হয় আমি সেটাই করতে রাজি আছি। কিন্তু আমার চোখের সামনে মেয়েটা কবুল বলে দিল। তার মানে ও আজ থেকে আমার ভাবি হয়ে গেল। বিয়ের সব কাজ শেষ করে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। ভাইয়া নতুন ভাবির পাশে বসে আছে। ওর চোখে মুখে বেশ হাসি খুশির একটা ভাব আছে। আমার সব কিছু নষ্ট করে আপনি সুখে থাকবেন বড় ভাই, এটা তো আমি হতে দেব না। হঠাৎ করে আমি ড্রাইভারকে বললাম, এই তুমি গাড়ি থামাতো। আর ভাইয়া তুই একটু নিচে নাম, তোর সাথে আমার কথা আছে। আমার কথা শুনে আম্মু বলল, কথা বলতে হলে বাড়িতে গিয়ে বলিস, এই রাস্তায় বলার দরকার নাই। বাড়িতে গেলে তোমার ছেলেকে পুলিশে ধরে নিয়ে যাবে। চাচার কথা তো মানো নাই, কাজ তো একটা হয়ে গেছে। আম্মু আমাকে ইশারা করে বলল এই কথা যেন আমি এখানে না বলি। আমি গাড়ি থেকে নামতেই ভাইয়া আমার সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে তাড়াতাড়ি বল। রাগে আমার শরীরটা ফেটে যাচ্ছে, কিন্তু কিছু করতে পারছি না আমি। দাঁতে দাঁত কামড়ে বললাম, এখন আর বাড়িতে যেতে হবে না, দেশের বাইরে চলে যা। বাড়িতে গেলেই মিতুর মার্ডারের জন্য জেলে যেতে হবে। বাড়িতে পুলিশ দাঁড়িয়ে আছে। আরে কি বলিস, মিতু তো আত্মহত্যা করছে। ওকে মার্ডার করছি মানে? এটা আমি জানি, তুই জানো। এটা আমি জানি, তুই জানিস। চাচার পরিবার জানে, কিন্তু পুলিশ তো আর জানে না। চাচার সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে তোর জন্য। আবার তুই নাচতে নাচতে বিয়ে পর্যন্ত করে ফেললি। এখন কি হবে জানিস তো? বিয়েটা করছি কিছুক্ষণ আগে, বাসর রাতটা তো করতে হবে। সারা জীবন তো আমাকে ফাঁকি দিয়ে আমার গার্লফ্রেন্ডের সাথে সব কিছু করলি, এখন আবার বাসর রাতে কথা বলিস। আজকে তুই আমার বড় ভাই বলে তোরে এই কথা বলছি, নইলে তোরে কুত্তার মতো রাস্তায় পিটিয়ে মারতাম। মুখ সামলে কথা বল লাদেন। নইলে কি করবি, মারবি আমাকে? আমাদের মাঝে আব্বু এসে বলল, আহা, রাস্তায় কি শুরু করলি তোরা? আর রাসেল শোন, আমি কি বলি, তোর ছোট ভাই যা বলছে তাই কর। ও তো আর তোর খারাপ চাইবে না। এখন বাড়িতে গেলে হয়তো তোরে পুলিশ ধরে নিবে। আমি সব কিছু রেডি করে দিচ্ছি, ঠিক আছে? তুই এয়ারপোর্টে চলে যা, আর পরে পরিস্থিতি ঠিক হলে আমি তোকে আবার ফিরিয়ে নিয়ে আসব। এখন পরিস্থিতি ভালো না। ভাইয়া মন খারাপ করে বলল, আচ্ছা ঠিক আছে, তবে বাবা আমি সাথে করে আমার বউকে নিয়ে যাই, হানিমুনটা একসাথে করে আসবো। ছি ছি ছি, লজ্জা করে না তোর এই কথা বলতে? একটা মেয়ের জীবন শেষ করে আরেকটা মেয়েকে মারতে চাস? ওর নতুন বিয়ে হয়েছে, এখনও ঠিকমতো কোনো কিছু জানাই হয় নাই, এর মাঝে তুই ওকে দেশের বাইরে নিয়ে যাবে? আব্বু ওকে বলো আমার সামনে থেকে যেতে, নইলে বড় ভাইকে আমি এটা দেখব না। আমার কথা শুনে আব্বু বলল, আরে তুই যা তো, মেয়েটা এখানে নতুন এসেছে, ওকে নিয়ে গেলে ওর বাবা মা কি বলবে? তুই এখন কোনো কথা না বলে যা তো এখান থেকে। ভাইয়া চুপচাপ মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে বললাম, খেলা তো মাত্র শুরু করেছি বড় ভাই। আহা, কত যে ভালো লাগছে আমার বলার বাহিরে। আমি গাড়ির দরজা খুলে ভাবির পাশে বসে গেলাম। মনে মনে বললাম, বড় ভাই তুমি এখন আঙ্গুল চোষো, আমার সব কিছু শেষ করে দিয়েছো তুমি। এখন তুমি সুখে থাকবে, এটা কিভাবে হতে দিব আমি? আম্মু আমাকে বলল, লাদেন, এই কাজটা কি ঠিক হয়েছে? তুমি আর কোনো কথা বলবে না। একটা নষ্ট ছেলের জন্য আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে চাইছো। কি বলবো আম্মু তোমাকে? কি বলিস এসব তুই? তোরে কিন্তু আমি মাইর দেব। আম্মুর ধমক শুনে আমি ভয়ে ভয়ে বসে আছি। এখন বেশি কিছু বলা যাবে না, এত কিছু বললে পরে আম্মু আমাকে মারতে শুরু করবে। বাড়িতে যাওয়ার পর দেখি চাচা আর চাচি বাইরে দাঁড়িয়ে আছে। আমাদের সাথে নতুন বউ দেখে চাচি বলল, আমার মেয়েটা মরছে একদিনও হলো না, এর মাঝেই ছেলেকে বিয়ে করে নিয়ে আসতো। ছি ছি, আর এইদিকে আমার মেয়েটার লাশটা পর্যন্ত এখনো খুঁজে পাচ্ছি না।
চাচির কান্না দেখে আমার খুব খারাপ লাগছে নিজের ভিতরেই। বাসার ভিতরে যেতেই আম্মু আমাকে বলল, দাঁড়া এখানে। মাম্মু বলেন। তুই না বললি বাসার সামনে পুলিশ আছে, কই? জেলে যাওয়ার খুব ইচ্ছে তো আম্মু। যাবেন, এত চিন্তা করা লাগবে না, সকাল হতে দিন, পরে সবাইকে ধরে নিয়ে যাবে। আচ্ছা, যা হবার হবে, এত চিন্তা করিস না। তোর ভাবিকে রুম দেখিয়ে দে, যা। আর সাবধান, এসব কথা যেন তোর ভাবি না জানে। দেয়ালেরও কান আছে, জানেন তো আম্মু। এই কথা বলে আমি ভাবিকে নিয়ে ভাইয়ার রুমে চলে গেলাম। ভাইয়ার রুমে যেতেই ভাবি বলল, তোমার ভাই কোথায় দেখতে পাচ্ছি না তো, আরও মাঝ রাস্তায় নেমে কোথায় গিয়েছে? ওর মতো নষ্টা ছেলের কথা আর বলবেন না ভাবি। নষ্টা মানে? কিছু না, তবে আপনি কিন্তু খুব সুন্দর ভাবি। তুমি আমার ছোট দেবর, তাই না? ভাবি ঠিক ধরেছেন। নাম কি তোমার? নাম বললে কি দিবেন? নাম জানতে গেলে আবার কিছু দিতে হয় নাকি? সবার কাছ থেকে তো কিছু আশা করি নাই, তবে আপনার মতো সুন্দরীর কাছ থেকে তো নামের বিনিময়ে কিছু আশা করতেই পারি। ভাবি আমার চুলের মুঠি ধরে বলল, আমি এখানে নতুন নতুন আসছি বলে তুমি বেঁচে গেছো, নইলে? ভাবি সত্যি আপনি খুব সুন্দর। আমি বিশ্বাস করি নাই যে আমার ভাবি এতটা সুন্দরী হবে। আবার একই কথা? তবে তুমি ছেলেটা মোটামুটি ভালো। ছোট দেবর বলে তোমাকে ফ্রেন্ড করাই যায়। সত্যি ভাবি, আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। দেখো, একা একা থাকা যাবে না। তোমার ভাইয়ের পরে কাউকে তো দরকার, যার কাছে সব কিছু বলা যাবে। এখন বলো, তোমার ভাই কোথায়? ভাইয়া বিদেশে চলে গেছে। কি বলো? কেন? লাদেন, কি কথা বলিস তোর ভাবির সাথে? আমি শুধু বললাম, আম্মু ভাবি একা এসেছে, এজন্য কার সাথে কথা বলবে, তাই আমার সাথে কথা বলছে। আর ভাবিকে তো এখন আমি ছাড়া সাহায্য করার মতো কেউ নাই, ভাইয়া তো চলে গেছে, এজন্য আমি সব কিছু দেখাশোনা করছি। এত দেখতে হবে না, তুই তোর রুমে যা। আম্মু ভাবি কিছুই খায় নাই, ওনাকে কিছু খেতে দাও। আচ্ছা, এইসব নিয়ে তো চিন্তা করতে হবে না, তুই তোর রুমে যা বলছি। আমি চুপচাপ আমার রুমে চলে আসলাম। ইস, ভাবির নামটাও তো জানা হলো না। এত সুন্দর মধুর কণ্ঠ ওনার, কি আর বলবো, আমি তো এমনিতেই পাগল হয়ে যাব। বিছানায় শুয়ে আছি, কিছুই যেন ভালো লাগছে না। বাবির সাথে জমি একটু আটা দিয়েছিলাম, আর আম্মু সব কিছু শেষ করে দিল। এটা একটা কাজ করলো আম্মু। ভাবির নামটাও তো ভালো করে জানা হলো না। এসব বিষয়ে চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম বলতেই পারি না। সকালে আম্মুর কান্নার আওয়াজ শুনে আমার ঘুমিয়ে গেল। বুঝলাম না সকাল সকাল আবার কি হয়েছে, যার জন্য আম্মু এভাবে কান্না করছে। আমি রুম থেকে বের হয়ে আম্মুর সামনে গিয়ে বললাম, কি হয়েছে আম্মু, এভাবে কান্না করো কেন? বাবা, ভুল করে ফেলছি আমি জানতাম না এমন কিছু হয়ে যাবে। কি হয়েছে বলবা তো আগে নাকি? তোর ভাবিকে সকালে এসে নিয়ে গেছে, আর বলছে কখনো এই বাড়িতে নাকি আসবে না, কয়েকদিন পর ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে। ভাইয়ের সম্পর্কে সব কিছু জেনে গেছে? এই জন্যই তো ওকে নিয়ে গেছে। ভালো করছে, আমি তোমাকে আগেই বলেছিলাম, আমার কথা তো আর শোনো নাই। বলছো কি আমার ছেলের জীবন আমি নষ্ট করতে পারবো না, এখন হয়েছে তো। বাবা, তোর ভাবির মা আমার ছোটবেলার বান্ধবী, ওকে আমি আরও আগে কথা দিয়েছিলাম যে ওর মেয়ে আমাদের বাড়ির বউ হবে। ভাবছিলাম সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু আমি এসব শুনতে চাই না আম্মু। খুব করে তো তখন বড় মুখে বলেছিলে যে কিছু হবে না, এখন মজা বোঝো। আমি গেলাম। আমি আবার রুমে এসে ফ্রেশ হলাম। যাক, ভালোই একটা কাজ হয়েছে যে ভাবি চলে গেছে। এখন সুযোগ বুঝে আমি ভাবিকে আমার করে নেব। আহা কি আনন্দ আকাশে বাতাসে। দেখতে দেখতে আজকে 5 দিনের মতো চলে গেল। আমাদের সম্পূর্ণ পরিবার মনে হচ্ছে যেন দুঃখের ছায়া থেকে ছায়ায় নেমে আসলো। কেউ কারোর সাথে কথা বলে না, সবাই যেন এখন চুপচাপ হয়ে গেছে। এভাবে আর কতদিন থাকা যাবে? সব কিছু তো আমার জন্য হয়েছে, এজন্য ভাবলাম এর সমাধান আমি নিজেই করব। আমি আজকে সকাল সকাল সবাইকে ডেকে বাসা থেকে বের করলাম। চাচা চাচি সহ সবাই দাঁড়িয়ে আছে। চাচা চাচিকে আমি বাসার ভেতর থেকে বের করে নিয়ে আসি। আমি পরিস্থিতি সামাল দিতে সরাসরি চাচার পায়ে পড়ে বললাম, আমার ভাই দেশ ছেড়ে পালিয়ে গেছে। ভাইয়ের জায়গায় আমাকে মনে করেন যে আমার জন্য মৃত আত্মহত্যা করেছে। আমি যদি ভুল করি তাহলে আপনি আমাকে মাফ করবেন না। না বুঝে আমি একটা ভুল করে ফেলছি, প্লিজ আপনি আমাকে মাফ করে দেন। ভাইয়ের জায়গায় আমি আপনার পা ধরে বলছি, প্লিজ চাচা আপনি আমাকে মাফ করে দেন। আমাদের পরিবারের একজন আত্মহত্যা করেছে, আর এইদিকে আমার কাছে মনে হচ্ছে যেন সবাই আত্মহত্যা করেছে, কারো মুখে কোনো কথা নাই। আর চাচা
কষ্ট কি আমি কম পেয়েছি? লজ্জার কথা আর কি বলবো। আমার সাথে মিঠুর অনেক বছরের রিলেশন ছিল। আমি একবার ওর হাতটা পর্যন্ত ধরে দেখি নাই। ওকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই ভাইয়া সব কিছু নষ্ট করে দিল। প্লিজ মাফ করে দেন চাচা। চাচা আমাকে তুলে বলল, তোমার উপর আমার কোনো রাগ নেই। তোমার আম্মু কিভাবে পারলো ওই দিন রাতেই তোমার ভাইকে বিয়ে করাতে? এই জন্য তো আম্মু এখন শাস্তি পাচ্ছে। ভাইয়ার বউ চলে গেছে, এখন নাকি ওকে ডিভোর্স দেবে। ভালো কাজ হয়েছে। আমার মেয়েকে মেরে কেউ শান্তিতে থাকতে পারবে না। মিতুও তো ভুল করেছে। একবার আমাদেরকে তার বাচ্চার কথা বলতো, কিন্তু বলে নাই। তবে চাচা, এসব কথা এখন না বলাই ভালো, প্লিজ। আম্মুও মাথা নিচু করে চাচার কাছে মাপ চাইলো যে আম্মু ভুল করেছে। যাক, ভালোই হয়েছে, সব কিছু সমাধান তো করতে পারছি। বিকেলে রুমে বসে আছি, হঠাৎ মাথায় একটা আইডিয়া এলো, দেখি এটা কাজে লাগে কিনা। আমি আম্মুর সামনে গিয়ে বললাম, আম্মু রেডি হতো, আমরা এখন ভাবির বাসায় যাব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত কিছু হয়ে যাওয়ার পর আমরা ওখানে কিভাবে যাব? মেয়েটা আর কখনো আমাদের বাসায় আসবে না। তোমার সম্মান যাতে রক্ষা হয় আমি সেই ব্যবস্থাই করছি। এখন তুমি রেডি হও। কিন্তু বাবা, আমাকে ভরসা করো তো, তোমার কিছু হবে না। আর তোমাকে কেউ অপমান পর্যন্ত করবে না, শুধু আমার সাথে চলো। আচ্ছা তুই বস, আমি রেডি হচ্ছি। কিছুক্ষণ পর আম্মু রেডি হয়ে আসলো। বাসা থেকে বের হতেই পিচ্চি দৌড়ে এসে বলল, ভাইয়া তুমি কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাও, আমিও যাব। আমি পিচ্চিকে কোলে নিয়ে বললাম, চল তাইলে আমার সাথে। আর তুমি না গেলে কি হবে? আম্মুকে নিয়ে সরাসরি ভাবিদের বাসার সামনে চলে গেলাম। দরজা কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে দিল। আম্মুকে দেখে আন্টি বলল, এখানে কি চাই তোর? আর আমার মেয়েকে তোর ছেলের সাথে বিয়ে দিয়ে সবচেয়ে বড় ভুল করেছি আমি। আমার মেয়ের জীবনে কারোর সাথে সম্পর্কে পর্যন্ত জড়ায় নাই, আর এমন একটা ছেলের সাথে ওকে আমি বিয়ে দিব কখনো কল্পনাও করি নাই। আম্মু কিছু বলার আগেই আমি বললাম, আমি কি আপনার ছেলের মতো না? আমার আম্মু হয়তো ভুল করেছে, কিন্তু আমি তো আর ভুল করি নাই। নাকি আমাকেও আপনি বাসা থেকে বের করে দেবেন? আন্টি আমার মাথায় হাত দিয়ে বলল, বাবা, তোমাকে তো আমি কিছুই বলি নাই, আমি তো আমার বান্ধবীকে বলছি। আসো তোমরা সবাই ভেতরে। ভেতরে গিয়ে বসতেই আন্টি বলল, কি খাবে তোমরা? খাবো পরে, এখন শোনেন, আম্মুর পক্ষ থেকে আমি সরি। ভাবিকে একটু ডাক দিবেন? খবরদার, ওকে তুমি ভাবি বলবে না। আমার মেয়ে আর কখনো তোমাদের বাসায় যাবে না। আচ্ছা ঠিক আছে, যাওয়া লাগবে না, ওকে একটু ডাক দেন। আচ্ছা ঠিক আছে, বসো তোমরা, আমি ওকে নিয়ে আসছি। আন্টি যেতেই আম্মু বলল, তুই কি করতে এখানে আসলি বলতো? আমার সব কিছু ভাইয়া কেড়ে নিয়েছে। ভাবি তো আর আমাদের বাসায় যাবে না। এজন্য ভাবিকে আমি বিয়ের প্রস্তাব দেব, যাতে ও আবার আমাদের বাড়ির বউ হয়ে ফিরে আসে। এতে তোমার মান সম্মান কিছুটা হলেও থাকবে। আমি চাই না আমার আম্মু কারো কাছে ছোট হোক। আমি আমার আম্মুর জন্য সব কিছু করতে পারি। আম্মু আমাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার খুব ভালো ছেলে। আমি তোকে না বুঝেই ভুল করেছিলাম। আচ্ছা, এই মেয়েকে তোর পছন্দ হয়েছে তো? মাম্মু অনেক অনেক পছন্দ হয়েছে। মন বলছিল ভাইয়া বিয়ে করার আগেই আমি বিয়েটা করে নেই। ওরই আমার বাটপাট ছেলে। মনে মনে এই ছিল তোমার? এর মাঝেই পিচ্চি বলল, ভাইয়া তুমি কি আজকে বিয়ে করবে? দেখি পিচ্চি কি হয় আগে। কিছুক্ষণ পর আন্টি ভাবিকে নিয়ে আসলো। ভাবি এসে আন্টির পিছনে দাঁড়ালো। আম্মু মাথা নিচু করে আন্টিকে বলল, আমি যা করেছি সত্যি ভুল করেছি, কিন্তু আমি আগেই কথা দিয়েছিলাম তোর মেয়ে আমাদের বাসার বউ হবে। একবার যেহেতু ভুল করেছি, এখন আমি আর কোনো ভুল করতে চাই না। তোরা যদি রাজি থাকিস, আমি আমার ছোট ছেলের সাথে তোর মেয়েকে বিয়ে দেব। আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি, অবশ্যই আমার ছোট ছেলে অনেক অনেক ভালো। আর ও এখানে আমাকে নিয়ে আসছে আমার সম্মান বাঁচাতে। আমার কথা চিন্তা করে ও এই বিয়েতে রাজি হয়েছে। এখন তোর মতামত জানতে চাই আমি। আম্মুর কথা শুনে রীতিমতো সবাই অবাক হয়ে গেল। আন্টি হয়তো ভাবতেও পারে নাই আমার আম্মু এমন একটা সিদ্ধান্ত নেবে। কেউ কিছু বলছে না, এজন্য আমি বললাম, প্লিজ আন্টি, আমার আম্মুকে মাফ করে দেন। আর আমাদের ভুলগুলো সংশোধন করতেই আমরা এখানে আসি। আমার আম্মু যা বলে আমি তাই করতে রাজি আছি। তবে এইটুকু বলতে পারি, আপনার মেয়ে যেমন পবিত্র আমিও ঠিক তেমন পবিত্র, বিশ্বাস করতে পারেন। আন্টি হাসি দিয়ে আম্মুর হাত ধরে বলল, এই না হলে আমার বান্ধবী,
অনেক অনেক ধন্যবাদ তোরে। আমি আর চোখে ভাবির দিকে তাকালাম। ভাবির চোখে চোখ পড়তেই ভাবি মাথা নিচু করে নিল। কিছুক্ষণের ভিতরে আবার ভাবিকে আমি বিয়ে করলাম। আরে এখন আমি ভাবি বলছি কেন? এখন তো উনি আমার বউ। আমার শাশুড়ি যখন বড় ভাইয়ের কথা বলল যে, এখনও তো ওদের ডিভোর্স হয় নাই। তখন আম্মু বলল, এই বিষয়টা আমি দেখব, তোরা চিন্তা করতে হবে না। আম্মু আমাকে আর পিচিকে রেখে চলে গেল আর বলল, আজকে রাতটা এখানে থেকে কালকে যেন চলে যাই। আমি টেবিলে বসে খাবার খাচ্ছি, তখন আমার শ্বশুর আব্বা বলল, বাবা তুমি এই বিয়েতে মন থেকে রাজি তো? আমি কিছু না বলে আমার বউকে টান দিয়ে আমার পাশে বসিয়ে পড়লাম। নেন, আমি আপনাকে খাইয়ে দিই। আমার ভাবি থুকু। আমার বউ লজ্জায় দৌড়ে চলে গেল। আমার কাহিনী দেখে আমার শ্বশুর আব্বা বলছেন, আর বলতে হবে না কিছু, আমরা বুঝেছি। খেতে খেতে চিন্তা করছি, যাক খুব ভালো হয়েছে ভাবিকে পাওয়ার জন্য। আমাকে এত কষ্ট করতে হয় না, খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম। হঠাৎ দেখি আমার ফোনটা বাজতে লাগলো। আরে এটা তো ভাইয়ার নম্বর। আমি খাবার রেখে উঠে ভাইয়ের কল রিসিভ করে বললাম, আমার কিছু করার ছিল না ভাইয়া। আম্মুর সম্মান রক্ষা করতে ভাবিকে বিয়ে করতে হয়েছে। তাছাড়া তুই আমার ভালোবাসা কেড়ে নিয়েছিলি, আমি তোর বউকে নিয়ে নিলাম, সমান সমান হয়েছে। মাফ করে দিস পারলে আমাকে। আর মেয়েটা খুব ভালো, সুখে শান্তিতেই সংসার কর। আমি নিজে বলছি এই কাজ করে তুই খুব ভালো করেছিস। আমি হয়তো আর দেশে আসবো না। রাগ করলি আমার উপর ভাইয়া? আরে না বোকা ছেলে, রাগের কি আছে। আর খুব তাড়াতাড়ি আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। ভালো থাকিস, বাই। এই কথা বলে ভাইয়া কলটা কেটে দিল। রাতে পিচিকে ভাবির ছোট বোনের কাছে রেখে আমি আমার বউয়ের রুমে চলে গেলাম। গিয়ে দেখি উনি বিছানার উপর বসে আছে। আমাকে দেখে নিচে নেমে আমাকে সালাম করে আবার বিছানায় বসে গেল। আমি ওর পাশে বসে বললাম, কি খবর ভাবি আপনার? আমার বউ ঘোমটা ফেলে রাগের চোখ লাল করে বলল, আমি তোর ভাবি হই। আগে তো ভাবি ছিলেন নাকি? আমার বউ আমাকে বিছানা থেকে নামিয়ে দিয়ে বলল, যা, তুই নিচে থাকবি, তোর আজকে বাসরাত করতে হবে না। আমি নিচে থাকলে আপনি খুশি হবেন? আমার কথা শুনে আমার বউ কিছু বলল না। আমি সোফায় বসে বললাম, লজ্জার কথা আর কি বলবো, আপনাকে প্রথম দেখেই আমার ভালো লেগে গিয়েছিল, কিন্তু আফসোস আপনি তখন আমার ভাবি হয়ে গেলেন। তবে এখন আমার খুব ভালো লাগছে, আপনি আমার বউ হয়ে গেছেন। আসেন এখানে। মারবেন না তো আবার আমাকে? আরে আসেন তো। আমি সোফা থেকে উঠে বিছানায় বসতেই আমার বউ আমার হাত জড়িয়ে ধরে বলল, আপনার ভাইয়াকে আমার পছন্দ ছিল না, তবে এখন যা হয়েছে তাতে আমি খুব খুশি হয়েছি। আপনাকে আমার খুব পছন্দ হয়েছিল, একেবারে সেম সেম আমার সমবয়সী। নামটাই তো এখনো পর্যন্ত জানা হয়নি তোমার। মায়েশা আমার নাম। আপনার নাম নিশ্চয়ই লাদেন। কিভাবে জানলে আমার নাম? আপনার একটা ফেসবুক পেজ আছে, শেখ লাদেন ইসলাম তানজিম। গল্প লেখেন না আপনি? থাক থাক ভাবি, আর বলতে হবে না কিছু। আবার ভাবি? সরি, ভুল হয়ে গেছে মাইশা ম্যাডাম। তবে একটা কথা জিজ্ঞেস করব? করেন। আমি আপনার হাজবেন্ড হয়েছি, সেই হিসাবে আপনি কতটা খুশি? তাহলে আমি কি বলেন। লাইট বন্ধ করে দিই? এমনি আপনার তো দেখি খারাপ ধান্দা। আমার বউয়ের সাথে আমি যা ইচ্ছা তাই করব, এতে খারাপ ধান্দার কি আছে? হ্যাঁ, আপনার বইয়ের সব কিছুই তো আপনার, তাহলে আমাকে জিজ্ঞেস করা লাগে কেন? ও তাই তো, আমার তো মনেই ছিল না। আমি তাড়াতাড়ি লাইট বন্ধ করে দিলাম। তারপরের ঘটনা ইতিহাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গল্পটি কেমন হয়েছে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।